আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বায়োলজি ফার্স্ট ক্লাসে সবাইকে স্বাগতম। যেহেতু আজকে হচ্ছে বায়োলজির প্রথম ক্লাস, তো হচ্ছে আমরা বায়োলজির বেসিক সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে ইশিতা ইসলাম। আমি পড়াশোনা করছি খুলনা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে। তো আমরা হচ্ছে আজকে বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। সো আমরা পড়াশোনায় চলে যাই। তো পড়াশোনায় যাওয়ার আগে আমাদের বেসিক কিছু ধারণা থাকতে হবে যে আমাদের হচ্ছে বায়োলজি, এই বায়োলজির জনক কে, তারপর হচ্ছে আমাদের বায়োলজি শব্দটা কিভাবে এসেছে, কিভাবে কোন কোন শব্দের সংমিশ্রণে হচ্ছে বায়োলজি শব্দটা গঠিত হয়েছে। তো এই বেসিক সম্পর্কে আমাদের একটু প্রথমে আমরা হচ্ছে একটু ধারণা নিব। তো বায়োলজির জনক হচ্ছে, যদি আমরা বলতে চাই, তো এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে তার অবদান ছিল। যেমন হচ্ছে তিনি সমাজ বিজ্ঞানেও তার অনেক অবদান ছিল, তিনি হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞানেও তার অবদান ছিল, এবং রসায়নেও তার অবদান ছিল। তো এই ব্যক্তিটার নাম হচ্ছে অ্যারিস্টটল। তো আমরা বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটলকে বলতে পারি। তো আমরা একটু লিখে নিই। বায়োলজি, বায়োলজি তো বায়োলজি শব্দটা এসেছে হচ্ছে দুইটা শব্দের সংমিশ্রণে। তো এখানে হচ্ছে বায়োস এবং হচ্ছে লোগোস, এই দুইটা শব্দের সংমিশ্রণে হচ্ছে আমাদের বায়োলজি শব্দটা গঠিত। তো এখানে আমরা দেখতে পাই যে বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এখানে বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন বা হচ্ছে লাইফ, লাইফ বা জীবন, এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে নলেজ, নলেজ বা হচ্ছে জ্ঞান। তাহলে আমরা বলতে পারি যে বায়োলজি শব্দটা হচ্ছে বায়োস এবং এই লোগোস, এই দুইটা শব্দের সংমিশ্রণে গঠিত। তো এখন হচ্ছে আমরা যদি বলি যে বায়োলজি বলতে আমরা কি বুঝি, তাহলে হচ্ছে বায়োলজি বলতে হচ্ছে আমাদের জীবন সম্পর্কিত জ্ঞান। তাহলে হচ্ছে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে বায়োস এবং লোগোস, এই দুইটি শব্দ হচ্ছে আমাদের গ্রিক শব্দ থেকে এসেছে। তো আমরা বলতে পারি বায়োস এবং লোগোস, এই দুইটা শব্দ হচ্ছে আমাদের গ্রিক শব্দ। এই দুটা শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে রাখি যে এটা হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ। তো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম হচ্ছে বায়োস এবং লোগোস, এই দুইটা শব্দের সংমিশ্রণে হচ্ছে আমাদের বায়োলজি শব্দটা গঠিত। এখন বায়োলজি শব্দের অর্থ হচ্ছে বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, এবং লজিক শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, নলেজ বা হচ্ছে জ্ঞান। তাহলে আমরা এখন বায়োলজি যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে বিজ্ঞানের যে শাখায় জীবন সম্পর্কিত জ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকে হচ্ছে আমরা বায়োলজি বলি। তো হচ্ছে এখানে হচ্ছে বায়োলজির দুটা শাখা আছে, একটা হচ্ছে ভৌত শাখা এবং একটা হচ্ছে ফলিত শাখা। তো আমরা এখানে দেখি ভৌত শাখা এবং ফলিত শাখা হচ্ছে কি। তো ভৌত শাখার ভিতর আমরা দেখতে পাবো ভৌত এবং হচ্ছে ফলিত, ফলিত। তো এখানে হচ্ছে আমাদের বায়োলজির দুটা শাখা, একটা হচ্ছে ভৌত এবং একটা হচ্ছে ফলিত। তাহলে এখন আমরা ভৌত বলতে কি বুঝি? এখন ভৌত বলতে হচ্ছে আমরা একটা কোনো কিছু ন্যাচারাল কিছুকে বুঝি। যে আমি যে একটা মানুষ, আমি হচ্ছে জন্মগতভাবে একটা মানুষ। তারপর হচ্ছে আমরা যে আশেপাশে গাছপালা দেখতে পাই, তারপর হচ্ছে গরু ছাগল অনেক কিছু যেগুলো আছে ন্যাচারালি ভাবে যেগুলা, সেগুলো হচ্ছে আমরা কি বলবো, ভৌত বা হচ্ছে পিওর। এবং এই ভৌত শাখায় যে
বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করব বা ভৌত শাখা নিয়ে কাজ করে রিসার্চ করে আমরা যেগুলো পাবো যেখানে আমরা রিসার্চ করতে পারবো আর কি, ভৌত শাখা ব্যবহার করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফলিত শাখা। তাহলে হচ্ছে ফলিত শাখাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড বা হচ্ছে প্রয়োগ। আর একটু ভালো করে যদি বোঝাতে চাই তাহলে হচ্ছে কিভাবে বোঝাই, এটা হচ্ছে আমাদের আহ ভৌত শাখা হচ্ছে আমরা ন্যাচারালি যেগুলো পাবো। ধরো আমাদের হচ্ছে অনেকের ডায়াবেটিক্স হয় না, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডায়াবেটিক্সটা হয়েছে, তো এটা হচ্ছে আমাদের একটা ন্যাচারালি হয়, যে ডায়াবেটিক্সটা হওয়ার পর হচ্ছে আমরা দেখতে পাই যে ডায়াবেটিক্সটা আমাদের কেন হয়েছে। তো ডায়াবেটিক্সটা কেন হয়েছে এবং এই ডায়াবেটিক্সটাকে আমরা কিভাবে নির্মূল করতে পারবো, সেই বিষয়টা হচ্ছে আমরা তখন কি করি, রিসার্চ করি। তো এখন যদি আমরা বলতে চাই যে হচ্ছে ডায়াবেটিক্সটা হচ্ছে তোমরা জানো যে দুইটা কারণে হয়। একটা দুইটা কারণে না, দুই প্রকার ডায়াবেটিক্স হয়। একটা হচ্ছে ইনসুলিনের পরিমাণ হচ্ছে কমে যায়, আর একটাতে হচ্ছে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডায়াবেটিক্সটাতে হচ্ছে আমাদের ইনসুলিনের পরিমাণ কমে যায়, সেখানে হচ্ছে আমরা কি করব যে এটা কেন কমে গেছে বা ডায়াবেটিক্সটা আমাদের কি জন্য হয়েছে এবং এটাকে আমরা কিভাবে নির্মূল করতে পারবো। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইনসুলিনটাতে আমরা বাইরে থেকে যে প্রয়োগ করব, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, যে ইনসুলিনটা আমাদের প্রয়োগ করার সময় আমাদের এই যে যে আমরা ডায়াবেটিস রোগটা হয়েছে এবং এই কারণে যে আমরা ইনসুলিনটা তার শরীরে প্রয়োগ করতেছি, মানে মূলত আমাদের রোগটা ছিল হচ্ছে কি ডায়াবেটিস। তো ডায়াবেটিসটা নিয়ে হচ্ছে আমরা গবেষণা করার পর আমরা কি করতেছি, ইনসুলিনটা আবিষ্কার করার পর হচ্ছে ওইটা আমরা তার শরীরে প্রয়োগ করতেছি। তো এইখানে হচ্ছে যে এই যে প্রয়োগ করতেছি এবং রিসার্চ করতেছি, এইটাই হচ্ছে আমাদের কি, ফলিত, ফলিত বা হচ্ছে প্রয়োগ। এবং আমাদের যে ডায়াবেটিক্সটা হয়েছিল ন্যাচারালি, এটা হচ্ছে আমাদের কি বলবো, ভৌত। তাহলে হচ্ছে আমাদের ভৌত এবং ফলিত এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার হতে পেরেছি। ভৌত হচ্ছে আমাদের ন্যাচারালি যেগুলো হবে সেটা হচ্ছে ভৌত, এবং এই ভৌত নিয়ে আমাদের এই রিসার্চ করতে হবে বা এর উপর যে গবেষণাটা করা হবে বা এই নিয়ে যে আমাদের যে ওর উপর যেগুলো প্রয়োগ করবো সেগুলো হচ্ছে আমাদের ফলিত শাখা। তাহলে আমরা ভৌত এবং ফলিত এই দুটা বিষয় অবশ্যই একটু ক্লিয়ার হয়েছি। এখন হচ্ছে আমাদের এই ভৌত শাখার ভিতর হচ্ছে আমাদের আবার অনেকগুলো ভাগ আছে। সেটা হচ্ছে আমাদের এই যে এই পাশে আমি লিখে রাখছি, অঙ্গ সংস্থান, শ্রেণী বিন্যাস বিদ্যা, এইগুলো হচ্ছে আমাদের এই ভৌত জীববিজ্ঞানের অংশ। তো আমরা দেখতে পাই এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো অঙ্গ সংস্থান এর ইংরেজি টার্ম হবে হচ্ছে মরফোলজি। দেখো এখানে হচ্ছে আমাদের বাংলা টার্মের সাথে সাথে আমাদের ইংরেজি টার্মটাকেও কি মনে রাখতে হবে, কারণ অনেক সময় আছে এক্সামিনাররা হচ্ছে আমাদের ইংরেজি নামগুলো ইউজ করে, যে অঙ্গ সংস্থান এটা কাকে বলে বা অঙ্গ সংস্থানটা কি, এটা না বললে তারা বলবে হচ্ছে মরফোলজি কাকে বলে বা মরফোলজি কি। তখন হচ্ছে যদি আমাদের এই ইংরেজি টার্মগুলো না জানা থাকে তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো না বা কোশ্চেনটার অ্যান্সারটা করতে পারবো না। তো আমাদের জানা থাকা সত্ত্বেও আমরা হচ্ছে কি এটা করতে পারবো না, বিধায় আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে এই বাংলা নামের সাথে সাথে আমাদের ইংরেজি টার্মগুলো কি মুখস্থ রাখতে হবে। তো এখন হচ্ছে অঙ্গ সংস্থান বা হচ্ছে মরফোলজি, ঠিক আছে। এখন হচ্ছে অঙ্গ সংস্থানটা কি, এখন এখানে হচ্ছে আমাদের নামের ভিতরে হচ্ছে আমরা সংজ্ঞাটা পেতে পারি। দেখো এখানে হচ্ছে অঙ্গ সংস্থান, ঠিক আছে, অঙ্গের অবস্থান, অঙ্গের অবস্থান। তাহলে আমাদের এখানে কি নিয়ে আলোচনা করা হবে, অঙ্গের অবস্থান এবং গঠন নিয়ে আলোচনা করা হবে। তো এখানে আমরা বলতে পারি হচ্ছে অঙ্গের অবস্থান এবং গঠন।
অঙ্গের অবস্থান এবং গঠন। তাহলে আমরা বলতে পারি যে ভৌত, যদি আমাকে বলা হয় যে অঙ্গ সংস্থান কাকে বলে বা মরফোলজি কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো যে ভৌত বিজ্ঞানের যে শাখায় অঙ্গের অবস্থান এবং গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা অঙ্গ সংস্থান বা হচ্ছে মরফোলজি বলতে পারি। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যাটাকে শ্রেণীবিন্যাস বিদ্যা তার ইংরেজি টার্ম হবে হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে এখন হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যায় আমাদের কি নিয়ে আলোচনা করা হবে। এখানে হচ্ছে ধরো আহ বিভিন্ন ধরনের প্রজাতিকে হচ্ছে এক একটা শ্রেণীতে হচ্ছে আমরা যে বিভক্ত করি সেটা নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। যেমন ধরো আমাদের হচ্ছে যে তেলাপোকা, তারপর হচ্ছে আমাদের ঘাস ফড়িং, তারপর হচ্ছে এই যে এইগুলাকে যে আমরা এক শ্রেণীতে রাখি, তারপর হচ্ছে আমরা যে মানুষ, তারপর মানুষের শ্রেণীর আরো কি আছে যে ক্যাঙারু আছে, তারপর হচ্ছে তোমার এই যে এইগুলাকে যে আমরা আলাদা আলাদা ভাবে এক একটা শ্রেণীতে বিভক্ত করতেছি, যে মানুষ ক্যাঙারু এক শ্রেণীতে, এদিকে হচ্ছে তোমার তেলাপোকা বা হচ্ছে তোমার ঘাস ফড়িং এরা হচ্ছে একদিকে, চিংড়ি এরা হচ্ছে এক শ্রেণীতে। তো এই যে যে বিভক্তকরণটা, তারপর হচ্ছে তোমরা এই যে অনেকে জবা ফুল দেখছো না, তো জবা ফুলে হচ্ছে তোমার জবা ফুল, তারপর হচ্ছে ঢেঁড়স, এগুলো হচ্ছে কি আমরা এগুলো হচ্ছে একটা গোত্রে বিভক্ত করা হয়েছে মালবেসি গোত্রে। তো এই যে যে আমরা বিভক্তটা করতেছি কিসের ভিত্তিতে করতেছি, এবং আমাদের এখানে হচ্ছে লজিক থেকে যে আহ আমরা যে যে মানুষকে এবং ক্যাঙ্গারুকে এক শ্রেণীতে বিভক্ত করলাম, তারপর হচ্ছে তেলাপোকা, ঘাস ফড়িং, চিংড়ি এগুলোকে যে আমরা এক শ্রেণীতে বিভক্ত করলাম, তারপর হচ্ছে জবা, ঘাস ফড়িং এগুলোকে যে আমরা এক শ্রেণীতে বিভক্ত করলাম, তো হচ্ছে এগুলো হচ্ছে বিভক্তকরণের উপর ভিত্তি করে যে আমরা এক এক শ্রেণীতে বিভক্ত করি সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এখানে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে আমাদের এগুলো আলোচনা করা হবে। তো শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে জীবের তাহলে এখানে কি শ্রেণীবিন্যাস বিদ্যা মানে হচ্ছে আমাদের এই যে জীবটাকে আমরা শ্রেণী বিভক্ত করবো এক একটা বিভাগে, এটা নিয়ে হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হবে। এরপর হচ্ছে আমাদের শারীরবিদ্যা। এখানে হচ্ছে শারীরবিদ্যার ইংরেজি টার্মটা হবে হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি বা হচ্ছে শারীরবিদ্যা। এখন এই শারীরবিদ্যায় আমাদের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এখানে হচ্ছে আমাদের যে আমি এই যে যে আমি কথা বলতেছি, তারপর হচ্ছে যে আমি সকালে খেয়ে আসছি, এই যে আমার ভিতরে যে একটা পরিপাক চলতেছে, আমি তারপর হচ্ছে আমাদের আমি নিঃশ্বাসটা গ্রহণ করতেছি, এই যে একটা ফুসফুসের মাধ্যমে যে আমার নিঃশ্বাসটা চলতেছে। তো এইগুলো হচ্ছে কি, এগুলো আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন ধরনের কার্যক্রম গুলো চলতেছে, তো এইটাকে হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে আমাদের এই শারীরবিদ্যার অন্তর্ভুক্ত হবে। তাহলে শারীরবিদ্যা বলতে আমরা কি বুঝতে পারবো, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে শরীরের বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে শারীরবিদ্যা। এবার আসি হচ্ছে আমরা টিস্যুবিদ্যা। টিস্যুবিদ্যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি। এখন টিস্যু কি, এই বিষয়টা তো আমাদের পড়া হয়নি। তো আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে হচ্ছে আমরা এই টিস্যু সম্পর্কে অনেক আলোচনা পাবো। তো এখানে হচ্ছে আমাদের টিস্যু বলতে আমরা বোঝাই হচ্ছে আমাদের যে শরীরের যে কোষগুলো নিয়ে গঠিত। তো এখানে হচ্ছে আমাদের কোষের সাথে সাথে আমাদের অনেকগুলো আমাদের শরীরের ভিতরে টিস্যু আছে, অনেকগুলো স্থায়ী টিস্যু, অস্থায়ী টিস্যু, তারপর হচ্ছে ভাজক টিস্যু। তো এখানে হচ্ছে যে এই যে যে টিস্যু গুলো আছে, এই টিস্যু নিয়ে যে এখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের টিস্যু বিদ্যা।
তো এই যে যে আমরা স্থায়ী টিস্যু বলতেছি, অস্থায়ী টিস্যু বলতেছি, তারপর হচ্ছে আমরা কি বলতেছি, ভাজক টিস্যু বলতেছি। তো এই যে যে টিস্যুগুলোর কথা আমরা বলতেছি, তো আমরা কেন বলতেছি, একে স্থায়ী টিস্যু কেন বলতেছি, একে অস্থায়ী কেন বলতেছি, তো এই যে যে কেন বলতেছি এবং হচ্ছে এই বিস্তারিত সম্পর্কে যে বিষয়ে আমাদের আলোচনা করা হবে, সেখানে তাকে আমরা কি বলতে পারবো, টিস্যু বিদ্যা। তাহলে টিস্যু বিদ্যা বলতে আমরা কি বুঝি, যে টিস্যু সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি টিস্যু সম্পর্কে আলোচনা। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে টিস্যুবিদ্যা কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে বিজ্ঞানের যে শাখায়, ভৌত বিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হবে তাকে আমরা টিস্যুবিদ্যা বলি। তো এখন হচ্ছে ভ্রূণবিদ্যা। তো এখানে হচ্ছে তোমার ভ্রূণবিদ্যাটা কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ভ্রূণ তো মেবি আমরা চিনি না। তো হচ্ছে এইভাবে বলতে পারি যে একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে, তখন হচ্ছে আহ কি বলে এটাকে, যে একটা কোষ থেকে যখন হচ্ছে এখান থেকে আমাদের বিভিন্ন দশা অতিক্রম করার পরে হচ্ছে আমাদের একটা কি মানুষের মতো রূপ নেই। তো এই যে যে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মতো রূপ নেওয়ার আগে সে অনেকগুলো দশা অতিক্রম করে। যেমন হচ্ছে হচ্ছে গ্যাস্ট্রোলা, তারপর হচ্ছে ব্রাস্ট্রোলা, অনেকগুলো দশা অতিক্রম করার পরে সে একটা মানুষের মতো রূপ লাভ করে। তো এই যে যে প্রথম থেকে মানুষের মতো রূপ লাভ করতে, মানুষের মতো প্রথম থেকেই যে যে মানুষের মতো রূপ লাভ করলো, তো এইখানে যে এই যে মধ্যবর্তী যে ধাপটা, এটাকে যে অতিক্রম করার আগে যে মধ্যবর্তী যে ধাপটা, এটাকে আমরা কি বলবো, ভ্রূণ বলবো, ঠিক আছে। এবং এই যে মানুষের মতো আগে যে হওয়ার পরের ধাপটাকে আমরা কি বলবো, ফিটাস বলবো। তো এদিকে আমরা যাব না, আমরা হচ্ছে ভ্রূণটাকে বুঝতেছি যে ভ্রূণ কি। তো প্রথমে হচ্ছে এখানে যে বিভিন্ন ধাপগুলো অতিক্রম করার করে আমাদের যে মানুষের মতো একটা রূপে সে হচ্ছে মানুষের মধ্যে একটা গঠন তার আসে, আসার আগ পর্যন্ত যে ধাপটা, এটাকে আমরা কি বলবো, এটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে ভ্রূণ। তাহলে এই ভ্রূণ নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে আমরা কি বলবো, ভ্রূণবিদ্যা। তোমরা এখানে লিখতে পারি ভ্রূণবিদ্যা হচ্ছে ভ্রূণ বিষয়ক আলোচনা করা হয়। তাহলে হচ্ছে ভৌত বিজ্ঞানের যে শাখায় ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে ভ্রূণবিদ্যা। এখন হচ্ছে আমাদের কোষবিদ্যা, ঠিক আছে। তো কোষবিদ্যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সাইটোলজি। সাইটোলজি। তাহলে এখন হচ্ছে আমাদের কোষটা কি, ঠিক আছে। তো হচ্ছে আমাদের এই জিনিসগুলো পড়তে গেলে অনেক একটু টাফ হয়ে যায়, কারণ এই যে ভ্রূণ, টিস্যু, কোষ, এগুলো তো তোমরা বুঝতে পারো না, কারণ এগুলো তোমরা পড়োনি বা নেক্সট চ্যাপ্টার গুলোতে হচ্ছে এগুলো আছে। তো শুধুমাত্র যে এটুকু জেনে রাখো যে কোষ হচ্ছে আমাদের শরীর গঠনের জন্য হচ্ছে কি অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত হয়। তো এখানে হচ্ছে আমাদের যে তোমাদের নির্দিষ্ট একটা কোষ বিভাজন হয়, তারপর হচ্ছে তোমাদের এই যে যে আমাদের কোষ বিভাজনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যদি মানে যতটুকু হওয়ার কথা তার থেকে যদি বেশি হয় কোষ বিভাজন, তাহলে হচ্ছে আমাদের অনেক রকম সমস্যা হয়। তারপর হচ্ছে আমাদের যতটুকু হওয়ার কথা তার থেকে কম হয়, তাহলে আমাদের অনেক রকম সমস্যা বা অনেক রকম রোগের সৃষ্টি হয়। এই যে আমরা ক্যান্সার, তারপর হচ্ছে টিউমার, এসব রোগের কথা শুনি, এগুলো হচ্ছে মূলত এই কোষ বিভাজনের কারণে হয়ে থাকে। অনিয়ন্ত্রিত ভাবে যে কোষ বিভাজন হয় বা যতটুকু হওয়ার কথা তার থেকে কমে যায়। তো এই যে যে কোষ হচ্ছে এই যে এইগুলাই যে আমাদের যে শরীরে বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, এটুকুই জানলেই হচ্ছে। তো এখানে হচ্ছে কোষ বিদ্যায় কি বা সাইটোলজি, এখানে হচ্ছে কি হবে, কোষ নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখানে হচ্ছে কোষের কোষের গঠন ও কোষ নিয়ে আলোচনা আলোচনা করা হয়।
তাহলে ভৌত বিজ্ঞানের যে শাখায় কোষের গঠন ও কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে, কি বলতে পারি, কোষবিদ্যা বলতে পারি। এরপরে হচ্ছে বংশগতিবিদ্যা, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হচ্ছে জেনেটিক্স। তো এটা অনেকে বুঝে থাকবা যে জেনেটিক্স হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের জিন নিয়ে আলোচনা করা হয়। ওকে, তো জিনটা হচ্ছে কি, জিনটা হচ্ছে আমাদের এই যে যে আমরা বংশগতি, তারপর হচ্ছে আহ বংশগতি বা জিনের অবস্থান, এখানে হচ্ছে বংশগতি বিদ্যা হচ্ছে মূলত জেনেটিক্স বা হচ্ছে জিন নিয়ে আলোচনা করা হবে। তো জিনটা কি, জিনটা হচ্ছে যে ধরো আমি যে উম কিভাবে বোঝাই, যে ধরো আমি হচ্ছে যে আমি কালো, আমি কেন কালো, আমার হচ্ছে বংশের হয়তো বা আমার বাবা কালো বা হচ্ছে আমার দাদা কালো ছিল, তো সেই বংশগতির ধারা অনুযায়ী যে আমি যে কালো হয়েছি এর এখানে হচ্ছে কোনটা প্রভাব করেছে, এখানে হচ্ছে তোমার এই জিনটা হচ্ছে প্রভাব ফেলে, ঠিক আছে। তো এখানে হচ্ছে জিনটা প্রভাব ফেলে। তো এখানে আর অনেকগুলো বিষয় আছে, যে জিনের অবস্থানটা কোথায়, জিন কিভাবে অবস্থান করবে, তারপর হচ্ছে তোমার জিন কিভাবে গঠিত হবে। তো এই যে এই বিষয় নিয়ে যে সেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি বলবে, সেটাকে বলবে বংশগতি বিদ্যা। তো এখানে হচ্ছে আমরা জিনটা কি বুঝতে পারছি, যে আমাদের এই যে বংশগতির যে ধারা বা হচ্ছে কে কালো হবে, কে হচ্ছে খাটো হবে, কে লম্বা হবে, তারপর হচ্ছে যে আমাদের চুল গায়ের রং, তারপর হচ্ছে চুলের চুল কেমন হবে, ঠিক আছে। তো এই যে যে এই বিষয়গুলো যে নিয়ন্ত্রিত করে যেটা, সেটা হচ্ছে আমাদের এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই জিনটা আমাদের কোথায় থাকে বা কিভাবে গঠিত হয়, এইটা নিয়ে আমাদের যেখানে আলোচনা করা হয় তাকে আমাদের বলে হচ্ছে জেনেটিক্স বা হচ্ছে বংশগতি বিদ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি যে জিন বিষয়ক আলোচনা করা হয়, ভৌত বিজ্ঞানের যে শাখায় জিন বিষয়ক নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি হচ্ছে জেনেটিক্স। তোমরা এখানে একটু লিখে ফেলি, জিন নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি ভৌত বিজ্ঞানের যে শাখায় জিন নিয়ে আলোচনা করা হয়, জিনের গঠন বা জিনের অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো হচ্ছে বংশগতি বিদ্যা। এবার হচ্ছে আমরা আসি হচ্ছে বিবর্তন বিদ্যায়। এখন বিবর্তন বিদ্যাটা কি, কারণ বিবর্তন বিদ্যাটা বুঝতে হচ্ছে তোমরা আহ একটা কথা হয়তো শুনে থাকবে, যে ডারউইন একটা কথা বলছিল, মানে ওনার একটা মতবাদ ছিল, সেটা হচ্ছে আমাদের যে বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। যদিও আমরা যারা মুসলিম আছি এগুলো বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে বলতেছি না কাউকে, আমি জাস্ট বলছি যে ডারউইন এই কথাটা বলেছিল এবং সে কিছু প্রমাণ টমানও দেখাইছে যে এইভাবে হয়েছে। তো এটা হচ্ছে যে যে উনি যে বলছে যে বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে, তো বলছে এখানে বলা হয়েছে যে ক্রমান্বয়ে মানে আস্তে আস্তে সে কি হয়েছে, বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। তো এই যে এখানে যে একটা বিবর্তন হচ্ছে, যে প্রথমে সে কি ছিল, বানর ছিল, বানর থাকার পর সে কি হয়েছে, আস্তে আস্তে মানুষের রূপান্তরিত হয়েছে। এটা কেউ বিশ্বাস করো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো এখানে হচ্ছে যে এই যে আস্তে আস্তে যে ক্রমান্বয়ে একটা পরিবর্তন, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে বিবর্তন বিদ্যা। তাহলে বিবর্তন বিদ্যা আমরা কি বলতে পারি, যে কোন জীবের ক্রমান্বয়ে যে পরিবর্তনটা বা হচ্ছে আস্তে আস্তে যে পরিবর্তনটা হয় সেটা। তো এখানে লিখতে পারি যে জীবের ক্রমান্বয়ে যে পরিবর্তন, ক্রমান্বয়ে যে পরিবর্তন, এটাকে আমরা কি বলবো, বিবর্তন বিদ্যা বলতে পারি। তো এখন হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যাটাকে আমরা কিভাবে বলতে পারি, বাস্তুবিদ্যা হচ্ছে আমাদের যে পরিবেশে আহ মানুষ যে যে অক্সিজেন গ্রহণ করতেছে, তো এটা গ্রহণ করার জন্য সে হচ্ছে গাছের উপর নির্ভরশীল এবং গাছও হচ্ছে আমাদের উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে পরিবেশের যে যে বিভিন্ন উপাদানগুলো একটা যে আর একটার উপর নির্ভরশীল, যে এই নির্ভরশীলতাটাই হচ্ছে আমাদের বাস্তুবিদ্যা। এখানে হচ্ছে আমরা আরেকভাবে বলতে পারি
যে ঘাস ফড়িং দেখেছো হয়তো অনেকে, ঘাস ফড়িং। তো ঘাস ফড়িং গুলো কি করে, ঘাস খেয়ে হচ্ছে বেঁচে থাকে। তো এখানে হচ্ছে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে ঘাস, ঠিক আছে, ঘাস। তো আর এটা হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং গুলো কি খাচ্ছে, ঘাস খাচ্ছে। তো এর জীবন হচ্ছে জীবন ধারণ করার জন্য এ কি করতেছে, ঘাস খাচ্ছে। এখন এই ঘাস ফড়িংকে আবার কে খাচ্ছে, ঘাস ফড়িংকে আবার ব্যাঙ বা পাখিতে খাচ্ছে। তো ঘাস ফড়িংকে খাচ্ছে হচ্ছে ব্যাঙ। ব্যাঙকে আবার কে খাচ্ছে, সাপ। তো এরা যে এই যে একটা আর একটার উপর নির্ভরশীল, আমাদের পরিবেশের উপর, যে ঘাস ফড়িং হচ্ছে ঘাস খাচ্ছে, ব্যাঙ হচ্ছে এই ঘাস ফড়িংকে খাচ্ছে, ব্যাঙকে হচ্ছে কি খাচ্ছে, সাপে খাচ্ছে। তো এই যে যে আমাদের পরিবেশের উপর যে একটার উপর আর একটা নির্ভরশীলতা, যে এটাকে জীবন ধারণের জন্য যে একটা জীব হচ্ছে আর একটা জীবের উপর নির্ভরশীল, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে বাস্তুবিদ্যা। ঠিক আছে, তাহলে আমরা বাস্তুবিদ্যা বলতে আহ বুঝতে পারছি যে একটা যে আরেকটার উপর নির্ভরশীলতা, সেটাকে আমরা বলবো হচ্ছে বাস্তুবিদ্যা। এবার হচ্ছে এন্ডোকাইনোলজি। ঠিক আছে, ইংরেজি হবে হচ্ছে এন্ডো, এর ইংরেজি টার্মটাও সেম। এন্ডোকাইনোলজি, এন্ডোকাইনোলজিতে হচ্ছে আমাদের হরমোন নিয়ে আলোচনা করা হবে। তো এখন হচ্ছে হরমোনটা কি, হরমোন হচ্ছে আমাদের দেহের একটা উপাদান বা হচ্ছে পদার্থ, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কাজে হচ্ছে আহ খরিত হয়। এটা হচ্ছে, শুধু এটুকুই জেনে রাখো যে আমাদের হচ্ছে দেহের একটা হচ্ছে পদার্থ, সেটা হচ্ছে কি, হরমোন। তো এই হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোকাইনোলজি। তো এখানে হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করা হয়, হরমোন নিয়ে আলোচনা করা হয়। তাহলে হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজিতে কি হবে, হরমোন নিয়ে আলোচনা করা হবে। তাহলে হরমোন হচ্ছে একটা পদার্থ যেটা আমাদের দেহ থেকে খরিত হয়, বা শুধু এটুকু জানলেই হবে যে আমাদের দেহের ভিতরে একটা পদার্থ, সেটা হচ্ছে হরমোন। তো এই হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হবে, তাকে আমরা কি বলবো, এন্ডোক্রাইনোলজি। ঠিক আছে, এখন হচ্ছে জীবভূগোল। এখন জীবভূগোলটা কি, এটা হচ্ছে, আচ্ছা, জীবভূগোলটাকে যদি আমরা বোঝাইতে চাই, তাহলে হচ্ছে যে নির্দিষ্ট কিছু প্রাণী আছে যেগুলো শুধুমাত্র সেই অঞ্চলগুলোতে বাস করতে পারে। যেমন হচ্ছে আমাদের সাদা সাদা কি বলে ওকে, সাদা ভেড়া। এগুলো হচ্ছে আমাদের মেরু অঞ্চলে দেখা যায়। তো এটা হচ্ছে তুমি মেরু অঞ্চল বাদে আর কোথাও তুমি দেখতে পাবে না। মেরু শুধুমাত্র এই সাদা ঘোড়াগুলো কোথায় থাকে, শুধুমাত্র আমাদের এই মেরু অঞ্চলগুলোতে থাকে। তো এখানে হচ্ছে যে 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 সাদা ঘোড়াগুলো যে মেরু অঞ্চলগুলোতে থাকতেছে, তো এই মেরু অঞ্চল ছাড়া তাদেরকে কোথাও দেখা যাবে না। এটাই হচ্ছে তাদের কি একটা জীবভূগোলের অংশ। তো আর একটা হচ্ছে তোমাদের বলতে পারি এভাবে, যে কিছু কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে শীত প্রধান দেশে ছাড়া বাঁচতে পারে না, শুধুমাত্র তাদেরকে ওই শীত প্রধান দেশেই হচ্ছে দেখা যায়। তো এই যে যে আমাদের এক একটা জীবের যে নির্দিষ্ট একটা অবস্থান, এইটা নিয়ে যেখানে আলোচনা করা হবে, যে সে সেখানে ছাড়া আর কোথাও বাঁচতে পারবে না। এখন কথা হচ্ছে কেন বাঁচতে পারবে না, তাকে যদি আমি আমাদের বাংলাদেশে এনে রাখি, তাহলে কেন বাঁচতে পারবে না সে? তো এইটা নিয়ে যে আমাদের আলোচনা করা হবে, যে কেন বাঁচতে পারবে না, বা কেন সে শুধুমাত্র শীত প্রধান দেশে বসবাস করবে, বা কেন তাকে শুধুমাত্র মেরু অঞ্চলে দেখা যাবে, যে এইগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে বলতে পারবো হচ্ছে জীবভূগোল। ওকে, তো এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। তো এখন আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা বলতে পারি প্রথম থেকে, যে হচ্ছে প্রথম থেকে আমরা বলি হচ্ছে বায়োলজি। বায়োলজি, তাহলে আমাদের বায়োলজির জনক কে ছিল, বায়োলজির জনক ছিল হচ্ছে অ্যারিস্টটল। এবং হচ্ছে বায়োলজিকে আমরা কয়টা শব্দে ভাগ করেছিলাম, দুইটা দুইটা শব্দে ভাগ করেছিলাম, বায়োস এবং হচ্ছে লোগোস। তো বায়োস শব্দটার অর্থ ছিল হচ্ছে জীবন, এবং লোগোস শব্দটার অর্থ ছিল হচ্ছে জ্ঞান। তাহলে হচ্ছে বিজ্ঞানের যে শাখায়
তোমার হচ্ছে জীবন সম্পর্কিত জ্ঞান নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে আমাদের বায়োলজি। এখন এই বায়োলজির আবার দুইটা ভাগ ছিল, একটা ছিল হচ্ছে ভৌত, আর একটা ছিল হচ্ছে ফলিত। ওকে, তো এখানে হচ্ছে ভৌত বলতে আমরা কি বুঝেছিলাম, যে পিওর বা ন্যাচারাল যেগুলো ছিল, যে প্রকৃতিতেই আমরা যেগুলো পাই সেগুলোকে হচ্ছে আমরা ভৌত বলেছিলাম। এবং হচ্ছে ফলিত বলেছিলাম হচ্ছে আমাদের এই ভৌতের উপর যেগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে ফলিত। যে ভৌত নিয়ে আমাদের যেখানে কাজ করা হবে বা ভৌতের উপর যেগুলো অ্যাপ্লাই করা হবে সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ফলিত। তাহলে এই যে যে বায়োলজির দুইটা শাখা, ভৌত জীববিজ্ঞান এবং হচ্ছে ফলিত জীববিজ্ঞান, এই দুইটা বিষয় আমরা বুঝতে পেরেছি। এবং এখানে হচ্ছে ভৌত জীববিজ্ঞানের আবার অনেকগুলো শাখা থাকে, সেগুলোকে আমরা এখানে লিখেছি: অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, টিস্যু বিদ্যা, ভ্রূণ বিদ্যা, তারপর ছিল হচ্ছে কোষ বিদ্যা, এখানে বংশগতি বিদ্যা। এই যে এগুলা ছিল, এগুলো কার অংশ? এগুলো হচ্ছে এই ভৌতের অংশ, এই ভৌত জীববিজ্ঞানের অংশ ছিল এগুলা। তো এখানে হচ্ছে অঙ্গ সংস্থান বলতে আমরা বুঝেছিলাম অঙ্গের অবস্থান এবং গঠন। তারপর হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে আমাদের জীবের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়। তারপর হচ্ছে তোমাদের শারীরবিদ্যা ছিল, এখানে হচ্ছে শরীরের বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রম বা অঙ্গ নিয়ে আলোচনা করা ছিল। টিস্যু বিদ্যা হচ্ছে টিস্যু সম্পর্কে আলোচনা ছিল। ভ্রূণে হচ্ছে ভ্রূণ বিষয়ক। কোষ হচ্ছে কোষের গঠন এবং কোষের আলোচনা সম্পর্কে আলোচনা করা ছিল। বংশগতি বিদ্যা ছিল হচ্ছে জিন নিয়ে আলোচনা করা ছিল। তো আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।